ইরানের যে নতুন যে নেতা নেতা আজকে নির্বাচিত হলো সাইদ মুস্তফা খামেনি, আয়াতুল্লাহ আলী খামেনির দ্বিতীয় সন্তান সাইদ মুস্তফা খামেনি। আপনি জানেন যে 1979 সালে ইসলামিক রেভলিউশনের পরে আয়াতুল্লাহ রুহুল্লাহ খমিনি, তারপরে আয়াতুল্লাহ আলী খামেনি, তারপর এই সাইদ মুস্তফা খামেনি। সাইদ মুস্তফা খামেনিকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন? তিনি কি আসলে এই আপৎকালীন সময়ে, যুদ্ধকালীন সময়ে তিনি কি উপযুক্ত লোক নেতৃত্ব দেওয়ার মতো? যদিও ট্রাম্প বলেছে যে তিনি এটা মানেন না। আপনাকে ধন্যবাদ। এখানে খেয়াল করতে হবে যে আলী মানে ওই মুস্তফা যিনি আসলেন উনি কিন্তু নিজের থেকে বাবার উত্তরাধিকার হয়নি। তাকে একটা গার্ডিয়ান কাউন্সিল নির্বাচন করেছে এবং 88 এটা মেম্বার্স। রাইট, এবং সেটা হচ্ছে আপনার গণতান্ত্রিকভাবেই নির্বাচিত হয়েছে। এমন এখন একটা জিনিস হতে পারে যে ইরানের আপনি যদি খেয়াল করে দেখেন যে ওই পিতা একটা বড় পজিশনে ছিল, সুতরাং ছেলে সেই পজিশনে আছে, এরকম কিন্তু ইরানের এই সিস্টেম নাই। কিন্তু এই ক্ষেত্রে একটু ব্যতিক্রম হলো। তো সম্ভবত একটা কারণ হতে পারে যে আহ, ইমাম খোমেনির প্রতি একটা শ্রদ্ধার নিদর্শন হিসেবে এটা করতে পারে, এবং তার একটা যোগ্যতা আছে। উনি নিজেও কিন্তু ওই আহত হয়েছিলেন ইয়েতে, যে আহ, ইসরায়েল আমেরিকার যৌথ আক্রমণের প্রথম দিকে উনিও আহত হয়েছিলেন। জি। আমরা আমরা যখন আরেকটা ছোট কথা আমি যোগ করতে চাচ্ছি এই জায়গায়। এখানে যে ইরানের সিস্টেমটা এমন করা হয়েছে, এক ব্যক্তির উপরে সবকিছু নির্ভর করে না। মানে এত বেশি ডিসেন্ট্রালাইজড, এবং তাদের সিদ্ধান্ত গ্রহণের স্বাধীনতা আছে। যেমন আম, আসলে ইরানের এই পরিস্থিতির জন্য কারণ হচ্ছে তারা দেখছে অনেকগুলো দেশের প্রধান ব্যক্তি আহ, ক্ষমতাচ্যুত বা নিহত হওয়ার পরে সেই দেশটা সব ছিন্ন ভিন্ন হয়ে গেছে। যেমন আপনি লিবিয়ার কথা ধরেন, আপনি ইরাকের কথা ধরেন। তো এই জন্যে ওরা কি করছে যে যাতে করে কোনোভাবেই শাসন ব্যবস্থাটা যেন একটা বিশৃঙ্খলার মধ্যে যে না যায়, সেই জন্য তাদের নেতৃত্বকে বিভিন্ন পর্যায়ে এটা হচ্ছে বিকেন্দ্রীকরণ করেছে। এই বিকেন্দ্রীকরণ করেছে এবং তাদের ক্ষমতায়নও করেছে। এবং আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে আহ, আহ, মানে তারা ক্ষমতা একজনের হাতে ধরে রাখে নাই, এবং তারা নেতা এইভাবে করছে যে আমি যদি না থাকি তাহলে অমুক হবে, সে যদি চলে যায় তারপরে হবে। এভাবে কয়েকটা লেয়ার, মানে স্তরে স্তরে নেতৃত্ব সৃষ্টি করা হয়েছে। তার ডিসেন্ট্রালাইজ ফলে হয়েছে। রাইট, বিকেন্দ্রীকরণ। এবং তার ফলে হয়েছে কি, এরা আহ, কয়েকজন অনেক লোক মারা যাওয়ার পরে আপনি আপনাদের খেয়াল করে দেখেন ইরানি নেতৃবৃন্দ তো মারা গেছেই, এবং মৃত্যুর সাথে সাথে আবার আরেকটা জিনিস হচ্ছে যে এরা অনেকেই বিভিন্ন প্রলোভনে শত্রুর এজেন্ট হিসেবে কাজ করেছে, এবং তাদেরকেও কিন্তু ফাঁসি দেওয়া হয়েছে। ইরানের এক প্রধানমন্ত্রীকেও ফাঁসি দেওয়া, আমরা সাদেক কুতুবজাদে বলে বলে একজন প্রধানমন্ত্রী, তাকে পরে ফাঁসি দেওয়া হয়েছিল। তো এরকম আবার এই যে আইআরজিসির একজন মানে প্রধান ব্যক্তি, ওনাকেও তো এই যে মনে হচ্ছে যেন তার উনি তথ্য প্রকাশ করেছেন। এখানে এখানে সেজন্য দর্শকদেরকে বলি যে আইআরজিসি মানে হচ্ছে ইরানি রেভলিউশনারি গার্ড না, কর্পস, ইসলামিক 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 রেভলিউশনারি গার্ড। গার্ড কোর। হুম, জি, জি, আইআরজিসি ইসলামিক আইআরজিসি ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর। রেভলিউশনারি গার্ডস কোর। কিন্তু গার্ড কোর, কিন্তু জি। আমরা এর আগে অনেকবার শুনেছি যে ইরানের জনগণ ইরানের সরকারের প্রতি খুশি না, আয়াতুল্লাহ আলী খামেনি অনেক লোক মেরেছেন, জনগণ তাকে পছন্দ করে না, এরকম শুনেছি। কিন্তু আপনার কাছে আমার প্রশ্ন যে আহ, খামেনির মানে প্রথম দিনেই কিন্তু একেবারে আয়াতুল্লাহ আলী খামেনি সহ শীর্ষ কর্মকর্তাদেরকে মেরে ফেলেছে আমেরিকা প্রথম দিনই একদম আক্রমণে। জি, জি। তো তাহলে জনগণের কাছে কিন্তু সুযোগ ছিল সরকার পরিবর্তন করার, কিন্তু জনগণ ডোনাল্ড ট্রাম্পের সে আহ্বানে সাড়া দেয়নি কেন? তার মানে কি আপনি মনে করেন যে জনগণের ভিতরে আসলে এর আগে যেই মনোভাব থাকুক না কেন, তারা খামেনির মৃত্যুর পরে তারা ঐক্যবদ্ধ হয়ে গিয়েছে? এখানে সরি, এখানে আপনাকে মানে শিয়া আহ, যে সিলসিলা, সেটাতে কিন্তু তারা এই মানে মৃত্যুকে শাহাদতের দরজা হিসাবে চিন্তা করে। এবং এটা শুরু হয়েছে, আপনি খেয়াল করে দেখেন, হজরত আলীর ছেলে
হজরত আহ, আহ, হোসেন রাদিয়াল্লাহু আনহু উনি কারবালায় শহীদ হয়েছিলেন, এবং সেই শহীদি মৃত্যুর পরে উনি নিজের জীবন রক্ষা করতে পারতেন, কিন্তু উনি সঙ্গীতদের সাথে আহ, ফেলে যাননি। তো এই যে একটা সিলসিলা আছে, সেটা এই শিয়ারা খুব ধারণ করে, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে আহ, মানে শিয়াদের ভিতরে ওদের ওনার যাদের যিনি শীর্ষ ধর্মীয় নেতা, তার প্রতি আনুগত্য অপরিসীম। এখন কিছু অংশ সবসময় সব সমাজেই অসন্তোষ থাকে, কিন্তু যখন দেখলো যে ইমাম খোমেনি উনি কিন্তু নিজে খুব দক্ষ একজন মানুষ, উনি শুধু ধর্মীয় লাইনেই পড়াশোনা করে না, অন্য লাইনেও তার পড়াশোনা আছে, এবং উনি রাষ্ট্রীয় বিভিন্ন দায়িত্বেও ছিলেন, অর্থাৎ প্রশাসনে তার জ্ঞান আছে, তারপরে শিক্ষা দীক্ষায় তার জ্ঞান আছে, সমাজ সম্পর্কে উনি খুব অবগত ছিলেন। এখন আপনারা আমরা যে খবরগুলো পাই বেশিরভাগই হচ্ছে পশ্চিমা গণমাধ্যমের খবর, এবং পশ্চিমা গণমাধ্যম সবসময় তারা 1953 সালে এই যে মুসাদ্দেক সাহেব নির্বাচিত আহ, প্রধানমন্ত্রী, তাকে অভ্যুত্থানের মাধ্যমে হত্যা করে সেখানে শাহকে বসায়, এবং ইরানের খনিজ সম্পদের উপরে তাদের দখল নেয়। এখানে একটা জিনিস অতি গুরুত্বপূর্ণ, দর্শকদের জন্য আমি বলে রাখছি, ইরানের 3টা প্রাকৃতিক সম্পদ, একটা হচ্ছে যেমন তেল, তেলে তারা পৃথিবীতে চতুর্থ, গ্যাসে পৃথিবীতে দ্বিতীয়, এবং প্রচুর লিথিয়াম পাওয়া গেছে ইদানিং। এবং এই লিথিয়ামের মানে আপনার গুরুত্ব বেড়ে গেছে, কারণ আজকাল এই যে আমাদের ইলেকট্রিক ভেহিকেল যেগুলো হচ্ছে, তার একটা বড় উপাদান কিন্তু এই লিথিয়াম। আমার লিথিয়াম ব্যাটারি তো আমরা আহ, হরহামেশাই দেখি। এটা গেল, এবং এটার সাথে হচ্ছে আপনার ইরানি মানুষজন শিক্ষা দীক্ষায় অনেক এগিয়ে গেছে। আর একটা তথ্য অতি গুরুত্বপূর্ণ আমি মনে করছি জানানো, যে 1979 সালে যখন ইসলামিক বিপ্লব হলো, তারপরে তারা শিক্ষা কার্যক্রম প্রায় 2 বছর বন্ধ বন্ধ রেখেছিল, এবং তারা সিলেবাসটাকে এমনভাবে ডিজাইন করছে যাতে আগামীর চ্যালেঞ্জগুলো মোকাবেলা করার ক্ষেত্রে দক্ষ জনশক্তি গড়ে ওঠে। এবং সেই সুবাদেই আপনি সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে বিভিন্ন দেশে তারা আগে পড়াশোনা করতে যেতে পারতো, কিন্তু এখন পারে না। তো তারা দেশের ভিতরেই তাদের শিক্ষা ব্যবস্থাটা এমন পর্যায়ে নিয়ে গেছে যেন দক্ষ মানুষ সম্পদ গড়ে ওঠে, এবং এই দক্ষ সম্পদ মানুষ সম্পদটাই এই আশেপাশের দেশগুলোর থেকে ইরানকে অনন্য করে রেখেছে। প্লাস এর সাথে আছে আপনার 5,000 বছরের উপরের সভ্যতার গর্ব। আপনি খেয়াল করে দেখেন, যে চীনকে আফিম খাওয়ায় ঘুম পাড়ানো হয়েছিল, যেখানে নেপোলিয়ান বলেছিলেন লেট দেম স্লিপ, ইফ দে ওয়েক আপ দি ওয়ার্ল্ড উইল ফিল সরি। আপনি দেখেন সেই চীন গত 3 দশকের মধ্যে, মানে 50 বছরের মধ্যে কোন অবস্থানে চলে গেছে দেখেন। তো সভ্যতার গর্বটা বা ঐতিহ্যটা মানুষ ধারণ করলে তাদের জন্য নিজের অবস্থানে থেকে সামনে এগিয়ে যাওয়া অনেক সহজ হয়, যেটা ইরানের ক্ষেত্রে হয়েছে। জি যে এবং এবং আরেকটু অ্যাড করতে চাই যে ইরান নাকি কখনোই কোনো পরাশক্তির কাছে মাথা নত করেনি, এবং কারো কোনো কলোনিও হয়নি কখনো, এবং তারা আজীবনই যুদ্ধ করে গিয়েছে। বিশেষ করে এই শাতিল আরব নিয়ে ইরাকের সঙ্গে যে যুদ্ধ হয়েছিল 8 বছর, সেখানে নাকি সাদ্দাম হোসেন কেমিক্যাল উইপন ব্যবহার করে, এবং তার ফলে প্রায় মিলিয়ন ইরানি মারা যায় এই কেমিক্যাল উইপন। সুতরাং তাদের একটা গৌরবোজ্জ্বল ইতিহাস অবশ্যই আছে। আপনার সঙ্গে আমি একমত। আপনার কাছে একটা প্রশ্ন, যে ঠিক আছে আমেরিকা এবং ইসরায়েল ইরানকে আক্রমণ করলো, কিন্তু আমরা দেখলাম যে ইরান শুধু ইসরায়েলেই ক্ষেপণাস্ত্র ছুড়েনি, ইরান গালফ কান্ট্রি গুলোকে আক্রমণ করা শুরু করলো। কাতার, কুয়েত, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, ওমান, বাহরাইন, এইসব আক্রমণ করা শুরু করলো। তাহলে জি কেন কেন এই আক্রমণটা করলো ইরান? আচ্ছা, ওখানে প্রথমত হচ্ছে যুদ্ধ অবস্থায় আপনার কিছু কিছু গোলা ঠিক মতো নাও যেতে পারে, অর্থাৎ লক্ষ্যবস্তু থেকে বিচ্যুতি হতে পারে বিভিন্ন কারণে। এইটা বাদে আপনি শুধুমাত্র আমেরিকান যেগুলো মিলিটারি অ্যাসেট, সেইগুলোর উপরে আক্রমণ হয়েছে সব জায়গায়। আপনি দুবাইতে বিল্ডিং এ আক্রমণ করেছে, এটাও সত্যি, কিন্তু ঘটনা হচ্ছে যে যখন
আমেরিকান বেসগুলোতে আক্রমণ করা হয়েছে, তখন ওই আমেরিকান সৈন্যরা ওই হোটেলগুলোতে উঠছিল এবং তাদের ইন্টেলিজেন্স কত নিখুঁত দেখেন, যে হোটেলে উঠছে যে তালায় ছিল সেই জায়গায় আপনার ওই হামলা হয়েছে। জি। এখন কাজে কাজে এই যে আমি আরেকটু বলে রাখি যে এই জন্যে আপনি ওই যে ইয়েটা আর দু একটা গুলো এদিক ওদিকে হয়েছে এবং তার জন্য ইরানের প্রেসিডেন্ট উনি বলেছেন যে আপনাদের কোনো স্থাপনার উপরে আক্রমণ করা হবে না, যেটা হয়েছে সেটা আমরা যেন ক্ষমা চাচ্ছি, এবং আমাদের আক্রমণ শুধুমাত্রই যে আপনাদের এলাকা ব্যবহার করে আমাদের উপর আক্রমণ করবে সেক্ষেত্রে আমরা আক্রমণ করব। এটা না হচ্ছে ঠিক আছে, অবস্থা সর্বশেষ এখানে অবস্থা। এখানে একটু অ্যাড করি যে আপনি ঠিকই বলেছেন যে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ান তিনি বলেছেন যে আমি সরি, আমাদের ভুল হয়ে গিয়েছে, আমরা আর আক্রমণ করব না। তখন ডোনাল্ড ট্রাম্প আবার অ্যাড করেছেন যে তার মানে ইরান আত্মসমর্পণ করেছে, কিন্তু ইরান কিন্তু আত্মসমর্পণ করেনি। মাসুদ পেজিশকিয়ান তিনি বলেছেন যে আমরা আর আক্রমণ করব না। কিন্তু আমরা দেখলাম যে ইরানের প্রেসিডেন্ট প্রমিস করেছেন যে তারা আর গালফ কান্ট্রি গুলোকে আক্রমণ করবেন না, কিন্তু তারপরেও কিন্তু আক্রমণ বন্ধ হয়নি। কন্টিনিউ ইরানের আইজিআরসি এই গালফ কান্ট্রি গুলোর উপরে বোমা বর্ষণ করেছে, ক্ষেপণাস্ত্র মেরেছে, ড্রোন মেরেছে, এবং এখন পর্যন্ত দেখলাম আমি আল জাজিরার খবরে প্রতিনিয়ত মারতেছে। এখন প্রশ্ন হচ্ছে যে তাহলে কি এই ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ানের এই আইজিআরসির উপরে কোনো কন্ট্রোল নাই? তার মানে হচ্ছে ইরানের সেনাবাহিনী খোদ প্রেসিডেন্টের কথা শুনতেছে না? এটাকে আমি ওইভাবে না দেখে আমি চিন্তা করি, শোনেন, যুদ্ধ ওদের তো কমান্ডগুলো সব আপনার ডিসেন্ট্রালাইজ করা হয়েছে। তো বিভিন্ন প্রদেশে যে তারা সেন্ট্রাল কোনো মানে কমান্ড না থাকলেও যেন স্বতন্ত্রভাবে তারা তাদের কার্যক্রম চালিয়ে যেতে পারে, যুদ্ধ চালিয়ে যেতে পারে। এখন এই যে ডিসেন্ট্রালাইজেশনের একটা অসুবিধাটা হচ্ছে এই যে আপনার যেগুলো হচ্ছে, তো আমার কাছে কেন যেন মনে হচ্ছে যে এটা উনি বলেছেন এবং এটা আরো নিয়ন্ত্রিত হবে। এবং আহ, এখন খবরের যেটা সমস্যাটা হচ্ছে যে আমরা অ্যাকুরেট খবর পাচ্ছি না। তার আগে আরেকটা কথা আপনাকে জানাই, দর্শকদেরকে জানিয়ে রাখি, সেটা হচ্ছে যুদ্ধ অবস্থায় সবচেয়ে বেশি যে জিনিসটা আহত, নিহত, বিক্ষত হয় সেটা হচ্ছে সত্যি। সুতরাং যে তথ্য আপনি পাচ্ছেন সেই তথ্য কতটুকু সত্য মিথ্যা যুদ্ধ পরবর্তীতে কিছুটা জানা যাবে বা বেশিরভাগ জানা যাবে, আবার অনেক কিছু জানাও যাবে না। সুতরাং একটা অস্পষ্টতা থেকেই যাবে। এখানে ইরানকে আমরা মোটামুটি দেখতেছি বন্ধুহীন। এখানে আগে দেখতাম আমরা ইরানের সঙ্গে রাশিয়ার সম্পর্ক ছিল, ইরান চীনকে সস্তায় তেল দিয়েছে, ইরানের সঙ্গে হেজবুল্লাহরা ছিল, হামাস ছিল, ইয়েমেনি হুতিরা ছিল। কিন্তু পরবর্তীতে দেখলাম আমরা আসলে মানে সরাসরি হেজবুল্লাহ ছাড়া ইরানকে আসলে কেউই সাপোর্ট করতেছে না। তো লেবাননে বিমান হামলা চালিয়ে প্রায় 290 জনকে হত্যা করেছে ইসরায়েল গতকালকে এবং গত পরশুদিন, এবং আজকে আমরা দেখলাম যে লেবাননের প্রেসিডেন্ট তিনি চান ইসরায়েলের সঙ্গে একটা মীমাংসা করতে। এখন আপনার কি মনে হয় যে অবশেষে কি এই গালফ কান্ট্রি গুলো মানে ইসরায়েলের সঙ্গে জয়েন করবে, জয়েন করে যৌথভাবে কি ইসরায়েল এবং আমেরিকাকে আসলে বলবে যে চলো আমরা যৌথভাবে আক্রমণ করি, নাকি আসলে একটা পর্যায়ে তারা বলবে যে এনাফ ইজ এনাফ, আমরা আর চাই না যুদ্ধ করতে, তোমরা আমাদের আকাশ ব্যবহার করে আমাদের মানে আকাশ সীমা ব্যবহার করে তোমরা এই সব হামলা চালাতে পারবে না, এরকম কি বলার মতো গাটস এই গালফ কান্ট্রি গুলোর আছে নাকি? আচ্ছা, এখানে কিছুটা আপনার লাইনে কিছুটা অগ্রগতি হয়েছে। আমি যতদূর বিভিন্ন সূত্র থেকে যেটা জানতে পারছি সেটা তারা বলছে যে গালফ কান্ট্রিগুলো বলছে প্রথমত হচ্ছে তাদের নিরাপত্তা আমেরিকা দিতে পারে নাই, কারণ তাদের যে বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সেটার একটা বিরাট অংশ চলে গেছে ইসরায়েলকে রক্ষা করার জন্য। এবং আমেরিকার কাছে ইসরায়েলের চাইতে গুরুত্বপূর্ণ আর কেউ না। তাদের সম্পদ ভোগ করবে, তাদের দেশে নিয়ে যাবে, কিন্তু তাদের রক্ষা করার জন্য তারা ওইভাবে প্রতিশ্রুতিবদ্ধ না। আপনার মনে আছে যে কাতারে ইসরায়েল আক্রমণ করলো এবং সেখানে আহ, এই যে ফিলিস্তিনি প্রতিনিধি দলের সদস্যদের মারার নামে কাতারি লোকও মারা গেছে। তো তার মানে আহ, এবং সেই আক্রমণটা হয়েছে এটা অবশ্যই ডোনাল্ড ট্রাম্পের সম্মতিতে, কারণ সম্মতি ছাড়া তারা আক্রমণ করতে পারে না। তো দেখা যাচ্ছে যে
যে এই আরব দেশগুলোকে ব্যবহার করে ইসরায়েলকে প্রাধান্য দিয়ে আমেরিকা তার উদ্দেশ্য হাসিল করার চেষ্টা করছে, এবং গালফ কান্ট্রিগুলো এখন বর্তমানে আপনার এই জিনিসটা অনুধাবন করেছে এবং আরো বেশি করে করছে। এবং আমরা একটা আরেকটা খবর থেকে পেলাম, খুব নির্ভরযোগ্য সূত্র থেকে, এখন তারা চিন্তা করছে যে এদের বিনিয়োগগুলো আমেরিকায় যে সমস্ত আছে সেগুলো থেকে তারা ব্যাক করার চেষ্টা করবে, এরকম একটা কথা আছে। তারপরে আপনার আছে এই যে আহ, সুতরাং আমার কাছে মনে হয় না যে গালফ কান্ট্রিগুলো ইসরায়েলের সাথে আহ, আহ, লাইন দিয়ে ইরানের বিরুদ্ধে যুদ্ধে নামবে, কারণ যদি তাদের সেই সামর্থ্যও নাই এবং তারা দেখছে যে যুদ্ধের গতি আহ, আপনার মোটেও আমেরিকা বা ইরানের পক্ষে না, সরি ইসরায়েলের পক্ষে না। এখন আরেকটা জিনিস আমি বলি আপনাকে। প্রথমত